ভারতে সন্ত্রাসবাদী হামলার ইতিহাসে 2025-এর 22শে এপ্রিল একটি অন্যতম কালো দিন। এই দিন কাশ্মীরের ছবির মতো সুন্দর পেহেলগাঁওয়ে বাইসারান ভ্যালিতে সন্ত্রাসবাদীদের গুলিতে ঝরে গেছে 26টি প্রাণ। এই ঘটনার পর থেকেই ভারত পাকিস্তান সম্পর্ক, যা 2019-এর পর থেকে একেবারেই তলানিতে ঠেকেছিল, তাদের মধ্যে উত্তেজনা বেড়েছে। ভারত সিন্ধু জল চুক্তি আপাতত স্থগিত রাখা থেকে শুরু করে আরো অনেক রকম ব্যবস্থা নিয়েছে, পাল্টা ব্যবস্থা নিয়েছে পাকিস্তানও। সংবাদ মাধ্যমে এখন যুদ্ধের জিগির শোনা যাচ্ছে প্রতিদিনই। সত্যি সত্যি ভারত পাকিস্তান যুদ্ধ বাঁধতে পারে, বা পাকিস্তানের বিরুদ্ধে ভারত কি সামরিক কোন অভিযান করতে পারে, ঠিক যেরকম হয়েছিল উরি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক, অথবা 2019-এ পুলওয়ামার হামলার পর বালাকোট অভিযান? এই প্রশ্ন নিয়েই আজ আমরা এসেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক অনিন্দ্যজ্যোতি মজুমদারের কাছে। কি মনে হয়, ভারত আপাতত এ পর্যন্ত যা যা ব্যবস্থা নিয়েছে তার মধ্যে এমন রয়েছে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা। 1960-এর এই চুক্তি স্থগিত রাখার কোন সংস্থান নেই বলেই শুনেছি। তার পাল্টা পাকিস্তান বলেছে সিমলা চুক্তি আমরা আপাতত রদ করছি বা স্থগিত রাখছি। পাকিস্তান নাগরিকদের ভিসা বাতিল হয়েছে, ওয়াঘা আটারি সীমান্ত বন্ধ হয়েছে। এই ব্যবস্থার পাশাপাশি এইবার যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে ভারত সামরিক অভিযান করবে কিনা, এবং তাতে পাকিস্তান তার পাল্টা কি ব্যবস্থা নিতে পারে। একটা যুদ্ধের জিগির শুনছি, আপনার কি মনে হয়? দেখুন, দীর্ঘ সময় ধরেই ভারত পাকিস্তানের মধ্যে যে সম্পর্কটা, সেটা খুব একটা সুস্থ সম্পর্ক নয়। সুতরাং বিভিন্ন সময়ে পাকিস্তান যে ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপে লিপ্ত আছে, তার একটা প্রতিকার ভারতবর্ষে বিভিন্ন সরকার বিভিন্ন সময়ে তাদের নিজের মতো করে একটা প্রতিকার করার চেষ্টা করেছে। এবার কোনো কোনো ক্ষেত্রে এই প্রতিকারের ব্যবস্থা জনসাধারণের মনোপুত হয়নি, কোনো কোনো ক্ষেত্রে জনসাধারণ আরো বেশি কিছু চাইতে পারে প্রতিকার হিসেবে। এবার একটা কথা সবসময় কিন্তু বলা হয় যে ধরা যাক শান্তি দুটো দেশের মধ্যে, সেটা তো সবার কাছেই কাম্য, কিন্তু একটা প্রশ্ন সবসময় ওঠে, সেটা হচ্ছে পিস বিফোর জাস্টিস অথবা জাস্টিস বিফোর পিস। শুধুমাত্র শান্তির জন্যই কি কোনো একটা অন্যায় অন্যায্য ব্যবস্থাকে মেনে নেওয়া যায়, যখন আমার একটা দীর্ঘকালীন সময় ধরে ক্রমান্বয়ে একটা দেশ আমার বিরুদ্ধে নানা ধরনের ব্যবস্থা নিয়ে যাচ্ছে এবং তাতে সাধারণ মানুষেরও প্রাণহানি ঘটছে। সুতরাং এইরকম পরিস্থিতিতে একটা প্রতিশোধ প্রতিকারের জন্য ব্যস্ত হয়ে ওঠা মানুষের পক্ষে স্বাভাবিক। তবে ভারত যেভাবে তার শুরুটা করেছে এই ক্ষেত্রে, বিশেষ করে পহেলগামের যে আক্রমণ তারপর, সেটা হচ্ছে যে যেটা একটু আগে আপনি মেনশন করছিলেন, যে 1960-এর জল চুক্তি, যেটা ইন্ডাস রিভার ওয়াটার, সেটাকে সাময়িকভাবে স্থগিত করে দিয়ে, এবং পাকিস্তান যেটা সিমলা চুক্তিকে সাময়িকভাবে স্থগিত করছে। এর বিভিন্ন ধরনের কিন্তু ইমপ্লিকেশন আছে। প্রথম কথা হচ্ছে যে আমরা যে চুক্তি করেছিলাম 1960 সালে, সত্যি কথা বলতে কি এরকম জেনারেস চুক্তি আর কোথাও নেই, যে পাকিস্তান 70 থেকে প্রায় 80% ছাড়িয়ে জল পাবে, ভারত 20% পাবে। মূল কথাটাই ছিল যে পাকিস্তান এর ফলে ভারতের সঙ্গে একটা সুস্থ সহযোগিতার সম্পর্ক স্থাপন করবে, এটাই তো প্রত্যাশা ছিল, সেটা হয়নি। এখন যখন কোনো চুক্তি কোনো একটা সার্বভৌম দেশ রদ করে, সেখানে মূল কথাটাই হচ্ছে যে তার মৌলিক শর্তগুলো বজায় আছে কি নেই। মৌলিক শর্ত বলতে এখানে কিন্তু বিশ্বাস, পারস্পরিক সহযোগিতার কথা। মানে ইন্ডাস ওয়াটার ট্রিটিটাকে আমরা শুধুমাত্র তার পরিবেশ থেকে বিচ্ছিন্ন করে আলাদা করে বিচার করতে পারবো না, যে হঠাৎই যে চুক্তিটা 1960 থেকে এতদিন পর্যন্ত রয়ে গিয়েছিল, দুটো যুদ্ধ বা তিনটে যুদ্ধ বলা যায়, কারগিলও তার মধ্যে যদি ধরি, হ্যাঁ, তখনও কিন্তু এই কথা বলা হয়নি। কিন্তু 2016 সালের পর থেকে, আমি যদি খুব ভুল না করি, যখন উরির যে আক্রমণ হলো, তখন থেকে কিন্তু একটা কথা উঠছিলই
যেটা আমার ধারণা প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, জল আর রক্ত একসঙ্গে বইতে পারে না। বেশ, সুতরাং একদিকে রক্ত ঝরবে অন্যদিকে জল বইবে, এটা হতে পারে না, কাজে এটা মাথায় ছিল। এইবারে এসে সেটা কার্যকরী হয়েছে। সিন্ধু একটা ওয়াটার সিস্টেম, এটা 6টা নদী আছে, 3টে নদীর জল আমরা পাই, 3টে নদীর জল পাকিস্তান পায়। মূলত সেই পশ্চিমের যে 3টে নদী, তার মধ্যে ঝিলাম, চন্দ্রভাগা আর সিন্ধু। এই 3টে নদীর 80% জলই তো প্রাকৃতিক প্রবাহ, যাকে আটকানোর বা একটা চুক্তি যদি আমি রদ করি বা চুক্তিটা যদি আমি স্থগিত রাখি, সেই জল আমি আটকাবো কি করে? তার জন্য যে ব্যবস্থাপনা, তার জন্য যে রিজার্ভার তৈরি বা তার জন্য বাঁধ বড়, এই সবটাই কিন্তু দীর্ঘমেয়াদী বিষয়। তো সেই দীর্ঘমেয়াদী বিষয়টা এই এত বছরের মধ্যে কিন্তু কিছু হয়নি। বাকি যে 3টে নদী আমাদের, শতদ্রু, বিপাশা এবং রাবি, এই 3টে নদীতে আমাদের যেরকম জলবিদ্যুতের ব্যবস্থা আছে, বাঁধ আছে, কিন্তু তারও সবটা আমরা এখনো পর্যন্ত ব্যবহার করে উঠতে পারিনি। তাহলে এই চুক্তিটার মাধ্যমে আমরা যে পাকিস্তানকে একটা বড় রকমের শিক্ষা দেওয়ার কথা ভাবছি, কিভাবে সেটা সম্ভব? দেখুন, কোনো একটা নদীর জলপ্রবাহ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া সাধারণভাবে সম্ভব নয়। যে কথা আপনি বলছেন, যে তার জন্য একটা ব্যবস্থা দরকার হয়। যে পূর্বাংশের যে 3টে নদীর উপর আমাদের জলের উপর যে অধিকার, সেটা কিন্তু যথেষ্ট বাঁধ তাতে রয়েছে। আবার এই পশ্চিমের যে 3টে নদী, তার মধ্যে চেনাব, চন্দ্রভাগা আর ঝিলাম, এই দুটো নদীর উপরে যে বাঁধ নেই তা নয়। এখন ব্যাপার হচ্ছে যে আমাদের ক্ষেত্রে, মানে বাদলিহারের কথা যদি বলি, হ্যাঁ, আমাদের ক্ষেত্রে বা ঝিলামের উপর উড়ি বাঁধ রয়েছে। যে বাঁধগুলো রয়েছে সেগুলো মূলত জলবিদ্যুৎ উৎপাদনের জন্য। এবার তার ফলে জলপ্রবাহটা চলবেই। এবার যেটা ব্যাপার, যে তার জন্য কিছুটা স্টোরেজ বা কিছুটা ডাইভারশনের একটা ব্যবস্থা খুব বিশাল না হলে থাকে। যেটা এর চাইতে বড় কথা সেটা নয়, সেই ব্যবস্থা গড়ে তুলতে সময় লাগবে, সে তো ঠিকই। যদি জল আমরা ডাইভার্ট করতে চাই বা স্টোর করে রাখতে চাই, স্টোরই বা কতক্ষণ করে রাখা যাবে একটা নদীর জলপ্রবাহ? যেটা হয় এখানে, সেটা হচ্ছে হাইড্রোলজিক্যাল ডেটা বা তথ্যের যে আদান প্রদানটা হয় সাধারণত, সেটা বন্ধ হয়ে যায়। এবং সেটা বন্ধ হয়ে যাওয়ার ফলে আমরা দুদিন জল স্টোর করে রেখে হয়তো 3য় দিন খুলে দিলাম পুরোটাই, কিন্তু সেই তথ্য তাদের কাছে থাকবে না। সুতরাং কোন সময়ে তারা জল পাচ্ছে, কোন সময়ে তারা জল পাচ্ছে না, অথবা অজস্র প্রচুর পরিমাণ জল এসে বন্যা পরিস্থিতি হচ্ছে, এই যে একটা অনিশ্চয়তা, এই অনিশ্চয়তাটাই হচ্ছে এই চুক্তি স্থগিত রাখার মূল কথা। এর অর্থ এই নয় যে আপনি কখনোই 6টা নদীর জল একেবারে বন্ধ করে দিতে পারেন না। আর মোস্টলি ইস্টার্ন রিভার্স গুলোর কথাও যদি বলেন, তারাও একটা আরেকটার সঙ্গে মিশে গিয়ে চেনাবতে মিশে তারপরে চেনাব নদীর জল আবার সিন্ধুতে চলে যাচ্ছে। সুতরাং এই যে পুরো সিস্টেমটা, এই সিস্টেমটা পুরোপুরি রদ করে দেওয়া, বন্ধ করে দেওয়া সেটা নয়। আর ভারত বহুদিন থেকেই পাকিস্তানের সঙ্গে কথাটা বলে আসছে যে 60 সালের একটা চুক্তি, তারপর জনবিন্যাস পাল্টে গিয়েছে, ঠিকই, মানে এটা মডিফিকেশন প্রয়োজন। হ্যাঁ, এবং তারপরে এটা তারা বলেছে, 2023-এও বলেছে, 2024-এও বলেছে। ভারত সবসময় এটা বলে আসছে যে জলের যে প্রয়োজনীয়তা, কার কতটা জল চাই, তাতেও তারতম্য এসছে। ক্লাইমেট চেঞ্জের দিকেও নজর দিতে হবে আজকের দিনে, যে ধরনের ব্যবস্থাগুলো মানে বিভিন্ন দেশ নেয় একসাথে। তো তার জন্য পাকিস্তানের তরফে তো বিশেষ সাড়া পাওয়া যায়নি। একটা পার্মানেন্ট ইন্ডাস্ট কমিশন আছে 2022 থেকে, তার কোনো অধিবেশন হয়নি। সুতরাং এইরকম একটা পরিস্থিতিতে ভারত বারবারই বলছিল যে আমরা এটা রিনেগোশিয়েট করতে চাই, এভাবে চালানো সম্ভব হচ্ছে না। সুতরাং এমন একটা পরিস্থিতির উদ্ভব হয়েছে যেখানে ভারত এই কাজটা করেছে। এবার এটাকে কিভাবে ভারত এগিয়ে নিয়ে যাবে সেটা ভারতের উপর। এটা খানিকটা সাইকোলজিক্যাল একটা এফেক্ট তৈরি করেছে, না হলে পরে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলতেন না যেটাকে আমরা একটা অ্যাক্ট অফ ওয়ার হিসেবে কিন্তু ধরবো। তো তার মানে কোথাও তো একটা তাদের মধ্যে অস্বস্তি তৈরি করেছে, অস্বস্তি তো তৈরি হয়েছে, অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাছাড়াও এই ধরুন জল প্রবাহ বন্ধ করা বা জলের প্রবাহ ডাইভার্ট করে দেওয়া, এটা একটা যুদ্ধের একটা
সঙ্গত কারণ হিসেবে ধরা যেতে পারে, যার জন্য ওরা অ্যাক্ট অফ ওয়ারটা বলছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এই ধরনের সীমানা পেরিয়ে আক্রমণ যেটা পাহেলগামে হয়েছে বা অন্যত্র, এইগুলোকেও যুদ্ধের কারণ হিসেবে ধরা যেতে পারে। কারণ যে হ্যাঁ, কিন্তু এক নম্বর হচ্ছে যে পাকিস্তান একেবারেই অস্বীকার করেছে, তাদের ক্ষেত্রে কোনো হাত নেই, এটা এক নম্বর। 2 নম্বর, যখন বলা হচ্ছে যে যারা এর দায় স্বীকার করেছিল প্রথমে, 3 দিন পরে তারা অবশ্য বলে যে না না আমরা দায় স্বীকার করিনি, ওটা ভারতেরই ইন্টেলিজেন্সের কাজ। তো সেই দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, তারা হচ্ছে লস্করে তৈবারই আরেকটি ছায়া সংগঠন, ঠিক যেরকম জৈশে মোহাম্মদের একটি ছায়া সংগঠন তৈরি হয়েছে, পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্ট। তো এবারে পাক প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যে এখন তো লস্করে তৈবা, জৈশে মোহাম্মদ এরা সব এক্সটিংক্ট, এরা নন ফাংশনাল, এদের কোনো ভূমিকাই নেই, এরা এখন আর কিছু কাজকর্ম করে না। কিন্তু সেটা সত্যি যে নয়, এবং তারা বারবার বলছে আমরা তো নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত চাই, ভারত এটা যদি অ্যাকসেপ্ট করে আমাদের কোনো আপত্তি নেই। 9/11 যে আক্রমণ হয়েছিল আমেরিকার উপরে, এবং তারপর থেকে ইউনাইটেড নেশনসের বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে যে আন্তর্জাতিক স্তরে সন্ত্রাসবাদী বা সন্ত্রাসবাদী গোষ্ঠী সেগুলোকে যদি ঘোষণা করে দেওয়া যায়, তাহলে তাদের যে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস তার উপর একটা কন্ট্রোল নিতে পারে স্টেট। তো আপনি যদি এখনো লস্করে তৈবায় থাকেন, তাহলে আপনি একটা ঘোষিত সন্ত্রাসবাদী সংগঠন। সুতরাং আপনার নামটা এখন এমন যে নামে এই ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপের কোনো আঁচ পাওয়া যায় না, কিন্তু কাজটা আপনি একই করে চলেন। সুতরাং এই নামগুলো পরিবর্তনে খুব একটা কিছু এসে যাচ্ছে না। আপনি আজকে একটা গোষ্ঠীকে তাদের নাম ধরেই তাদের যদি সন্ত্রাসবাদী আন্তর্জাতিক একটা গোষ্ঠী হিসেবে ঘোষণা করেন, তারা নামটা পাল্টে নেবে। কাজে এটা খুব একটা এমন কিছু বড় ব্যাপার নয়। এখানে বোধহয় পাকিস্তানের অর্থনীতিও একটা বড় প্রশ্ন, কারণ FATF একেবারে তারা যে ধূসর তালিকায় রেখেছিল পাকিস্তানকে, ফলে IMF এর কাছ থেকে ঋণ পাওয়া ইত্যাদি ক্ষেত্রে সমস্যা হচ্ছিল, ফলে তাদেরও সেই তালিকা থেকে বেরোনোর একটা তাগিদ ছিল নিশ্চয়ই। এবং তার ফলেই তারা এই কথাগুলো বলেই যেতে পারে যে আমরা আমাদের সেসব গোষ্ঠী তো নেই, অন্তত এটা স্বীকার করে যে সেসব গোষ্ঠী ছিল। যাই হোক, সেগুলো তো সাধারণভাবে আমরা ধরেই নিতে পারি যে এটা রাষ্ট্রের বিভিন্ন ব্যবস্থারই অঙ্গ। কিন্তু এক্ষেত্রে এই যে 3 দিন বাদে আবার বললো আমরা করিনি, এটা খুব একটা বিশ্বাসযোগ্য নয়। কিন্তু এখন যখন আপনার সঙ্গে কথা বলছি, এখনো পর্যন্ত পহেলগাঁওয়ে যারা আক্রমণ চালিয়েছিল তাদের ধরা যায়নি, তাদের ধরার জন্য চলছে অভিযান, একেবারে যাকে বলে কম্বিং অপারেশন চলছে, এবং তার পাশাপাশি অন্যান্য যে ব্যবস্থাগুলো সেগুলো নেওয়া হচ্ছে। সীমান্তে কিন্তু পাকিস্তান এবং ভারতের সেনার মধ্যে যে গুলি বিনিময়, সেটাও কিন্তু এই টানা 4-5 দিন ধরে চলছে, এবং ভারত সামরিক মহড়াও শুরু করেছে। তার ফলে চারিদিকে একটা কোথাও এরকম একটা যেন পরিবেশ তৈরি হয়েছে যে এবার ভারত কিছু একটা ব্যবস্থা নেবে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তার সেনাবাহিনীকে বলছে প্রস্তুত থাকো, ভারত কিন্তু এটা করতে পারে, এবং তারা সেই আবার পারমাণবিক অস্ত্রের একটা হুমকি দিচ্ছে যে আমাদের এক্সিস্টেন্স যদি বিপদের মুখে পড়ে তাহলে কিন্তু আমরা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে বাধ্য হব। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে পারমাণবিক অস্ত্র তখনই ব্যবহার করে একটা দেশ যখন সে সম্পূর্ণ নিশ্চিত হয়ে যায় যে অন্য কোনোভাবে তার নিজেকে টিকিয়ে রাখার আর উপায় নেই, মানে তার কোনো রকম সার্ভাইভালের নিশ্চয়তা নেই, সে ম্যাপ থেকেই অবলুপ্ত হতে চলেছে। এইরকম পর্যায়ে একটা দেশ পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, কারণ পারমাণবিক অস্ত্র কিন্তু ইচ্ছে মতো খেয়াল খুশি মতো ব্যবহার করা যায় না। 1945-এর পর থেকে আর ব্যবহৃত হয়নি, যদিও ভিয়েতনাম থেকে আমেরিকাকে হটতে হয়েছে, সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান থেকে হটে গেছে, ইত্যাদি নানান ব্যাপার ঘটেছে, পারমাণবিক অস্ত্র ব্যবহার হয়নি। তো এক্ষেত্রেও সেটা হবে না। পারমাণবিক অস্ত্রকে অনেক সময় ব্যবহার করা হয় ঢাল হিসেবে, একটা নিউক্লিয়ার শিল্ডের আড়ালে অনেক কিছুই করা যায়, যেটা আমরা সাধারণত বলে থাকি স্টেবিলিটি ইনস্টেবিলিটি প্যারাডক্স। একটা স্টেবিলিটি খুব উঁচু স্তরে তৈরি হয় যেখানে সম্পূর্ণ অল আউট যুদ্ধটা আর হয় না, কিন্তু যেহেতু স্টেবিলিটি উপরে আছে সেহেতু নিচটা ক্রমাগত আনস্টেবল হতে থাকে, সেখানে এই সার্জিক্যাল স্ট্রাইক, টেররিস্ট অ্যাটাক ইত্যাদি ইত্যাদি হতে থাকে, এবং সেটা হয়েছে।
এবার যে ব্যাপারটা যে ভারত কি ধরনের যুদ্ধ করবে, এখানে কিন্তু মানে যুদ্ধের ধরন ধারণ, সংঘাত, সংঘর্ষ এগুলো বদলে গেছে, কিন্তু এখন অনেক বদলে গেছে। এবং সোজা ময়দানে গিয়ে সীমান্ত ক্রস করে, আগেকার দিনের যুদ্ধটা যেমন ছিল যে বিপক্ষকে ঠেলতে ঠেলতে তার জমি অধিগ্রহণ করা, কিন্তু এখনকার দিনে মানে কি ধরনের আক্রমণ হবে, আর তার প্রযুক্তি এত রকম, কাজেই সবসময় যে প্রকৃত অর্থে একটা যুদ্ধ হচ্ছে সেটাই ধরা মুশকিল হয়ে যায় যে ঠিক কিভাবে যুদ্ধটা হচ্ছে। এবং এটা অবশ্যই নির্ভর করে কি ধরনের রণকৌশল নেবে রাষ্ট্র। 2008-এ মুম্বাই সন্ত্রাসের পর এত বড় মাপের টার্গেট কিলিং, এবং আরেকটা জিনিসও আমাদের এখানে মনে রাখতে হবে যে ধর্ম পরিচয় জেনে খুন করা কেন মনে হয়, মানে কাশ্মীরে গত বছর 2,30,00,000 বেশি পর্যটক গেছে, এবছর হয়তো সংখ্যাটা আরো বাড়তে পারে। এবং সরকারের তরফে বারবার বলা হচ্ছিল যে কাশ্মীর একেবারে বদলে গেছে 370 ধারা বিলুপ্ত হবার পর থেকে, এখন অনেক বেশি শান্তি আছে, কোনো রকম সমস্যা নেই, আপনারা আরো বেশি করে কাশ্মীরে আসুন। কাশ্মীর এখন একেবারেই বদলে যাওয়া একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরবে, সেটা কি সত্যি? দেখুন, দু একটা কথা এখানে বলার আছে। প্রথম কথা হচ্ছে যে ইন্টেলিজেন্স ফেলিওরের যে ব্যাপারটা বলছেন, এবার ইন্টেলিজেন্স ফেলিওরের ক্ষেত্রে গোয়েন্দা সংস্থাগুলোকে, আমি কোনো কনস্পিরেসি থিওরির মধ্যে যাচ্ছি না এই মুহূর্তে, গোয়েন্দা সংস্থাগুলোকে কিন্তু 100টার মধ্যে 100টাতেই সফল হতে হয়। মানে আপনি অনেক ক্ষেত্রে জানছেনও না বা আপনি খুব একটা নজরও দিচ্ছেন না যে কোথায় কোন ধরনের একটা সন্ত্রাসবাদী কার্যকলাপকে প্রতিহত করা হয়েছে। কারণ সন্ত্রাসবাদী কার্যকলাপটা চোখের সামনে আসে তখনই যখন সেটা ঘটে। ঘটার আগেই যদি তাকে প্রতিহত করা হয়, যেভাবেই হোক না কেন, সেটা সেটা গোয়েন্দা সংস্থার একটা কৃতিত্ব হতে পারে, কিন্তু আমরা সেটা সম্বন্ধে খুব একটা সচেতন থাকি না বা আমাদের কাছে আসেও না, আমাদের কাছে সে খবরটা আসেও না। সুতরাং আরো একটা জিনিস দেখার যে বিভিন্ন বড় বড় শহরে যে ধরনের আক্রমণগুলো হতো, সেখানে আক্রমণ না হয়ে হয়ে এটা এমন একটা জায়গায় হয়েছে যেটা অনেকটাই একটা মানে সেক্লুডেড একটা জায়গা, একটা টুরিস্ট স্পট, টুরিস্টদের আক্রমণ করা হয়েছে ঠিকই, এবং এটা আমার মতো একটা ডেসপারেট একটা আক্রমণ এই কারণে যে এর ফলে কাশ্মীরেই একটা যে একটা অন্যরকম ব্যাকল্যাশ হবে সেটা জেনেও এই কাজটা করা হয়েছে। এবং এর সঙ্গে যদি আমরা আসিম মুনিরের 2 নেশন থিওরি ইত্যাদি স্পিচ তার যেটা যদি ভাবি, আর কাশ্মীর হচ্ছে সেই জুগুলার ভেন ইত্যাদি যদি আমরা ভাবি, মানে অনেকেই বলছেন যে পাকিস্তান সেনা প্রধানের ওই বক্তব্য এটা অনেকটাই উস্কানিমূলক, এবং তারপরে পরেই এই হামলা। কিন্তু আবার যারা বিশেষজ্ঞ এই ক্ষেত্রে আর কি, বিশেষ করে এই ধরনের স্ট্র্যাটেজিক এক্সপার্ট যাদেরকে আমরা বলি, তাদের একজন বলছেন যে এই ধরনের হামলা কোনোদিন 1 সপ্তাহের মধ্যে হয় না। মানে আসিফ মুনির এই বক্তব্য পেশ করলেন, তারপরেই গিয়ে হামলা করলো কিছু লোক, এটা হতে পারে না। যেভাবে হামলাটা চালানো হয়েছে বোঝাই যায় যে এটা অনেক দিনের পরিকল্পনা, এবং এটার পেছনে অনেক বড় একটা প্ল্যান আছে। দেখুন, আমি একটা কথা বলবো, একটা কোনো ঘটনার পিছনে দীর্ঘকালীন পরিকল্পনা থাকতেই পারে, সেই পরিকল্পনার অঙ্গ হিসেবেই আপনার বক্তৃতাও থাকতে পারে। সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই যে আসিফ মুনির আজ বক্তৃতা দিলেন কেউ, তার ফলেই পরে ঘটনাটা ঘটলো। ওই বক্তৃতাটাও ওই পরিকল্পনার অঙ্গ যে নয় তাও আমরা জানি না। সুতরাং আমরা যেটা বলতে পারি যে বিভিন্ন সময় পাকিস্তানের বিভিন্ন লোক বিভিন্ন কথা বলেছেন, তার মধ্যে হিন্দু বিদ্বেষের ব্যাপারটা তো রয়েছে। কিন্তু এইভাবে পর্যটকদের আলাদা করে তার মধ্যে থেকে হিন্দু চিহ্নিত করে মারা, এর পিছনে কিন্তু একটা বড় রকমের উদ্দেশ্য চিরকালই পাকিস্তানের আছে। এবং আরেকটা কথা আমরা সাধারণভাবে বলি, সেটা হচ্ছে টেরোরিজম সারভাইভস অন ইনোভেশন। আপনি এক ধরনের যে মুহূর্তে টেরোরিস্ট অ্যাক্টিভিটি করলেন, সেই মুহূর্তে বিশ্বের সমস্ত গোয়েন্দা সংস্থা জেনে গেল যে এইভাবে হতে পারে, সুতরাং এর কাউন্টার মেজার আমাদের নিতে হবে। সেই জন্য আপনাকে চিরকাল ইনোভেট করে যেতে হবে টেরোরিজম এর ক্ষেত্রে, যে এমন একটা জিনিস করব যেটা অন্য বা আমার অপরপক্ষ গোয়েন্দা সংস্থা তারা কল্পনা করতে পারেনি।
এই যে 9/11 হয়েছিল, যেটা আমেরিকায়, যে প্যাসেঞ্জার প্লেনকে কি করে মিসাইলের মতো ব্যবহার করা যায়, সেটা আগে কেউ ভাবেনি, কিন্তু এখন আপনি ওরকম চেষ্টা করে দেখুন, আপনার ওটা প্রতিহত হবে। কাজে যখনই একটা এই ধরনের ঘটনা ঘটে, রাষ্ট্র তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে থাকে। এবার এখানে যেটা আমি বলছি, হ্যাঁ, ইন্টেলিজেন্স ফেলিওর হতে পারে, নিশ্চয়ই হয়েছে, এবং এর পিছনে পাকিস্তানের একটা বড় প্ল্যান। পাকিস্তান নানান রকম ভাবে প্ল্যান তো করে আসছেই। পাকিস্তানের যদি অতটাই সদিচ্ছে হতো ভারতের সঙ্গে সত্যিকারের একটা ভালো সম্পর্ক করার, তাহলে তো আমাদের এসব ব্যাপার নিয়ে ভাবতেও হতো না। পাকিস্তান কিন্তু বারবারই বালুচিস্তানে তাদের যত রকমের সন্ত্রাসবাদী কার্যকলাপ, তার জন্য ভারতকে দায়ী করে, যে ভারতের মদতেই চলছে সেখানে সন্ত্রাসবাদী। এবং সম্প্রতি যে ট্রেনে হামলা হলো, 400-র বেশি মানুষকে পণবন্দি করা হলো, এতজনের প্রাণ গেল, এর পেছনেও ভারতের হাত আছে বা ভারতের গোয়েন্দা সংস্থার হাত আছে, এই অভিযোগ কিন্তু পাকিস্তানের আছে। এবং এখনো যে খাইবার পাখতুনখোয়াতে যে অপারেশনটা চলছে তালিবান পাকিস্তানের বিরুদ্ধে, তাদেরকেও নাকি মদত দিচ্ছে ভারত। মানে এই ভারতের ন্যারেটিভের একটা পাল্টা ন্যারেটিভ পাকিস্তান বহুদিন ধরে ব্যবহার করে আসছে। আমরা কখনোই এরকম করিনি যে, বা এরকম কোনো আমাদের বক্তব্য নেই যে বালুচিস্তান বা পাখতুনিস্তান ইত্যাদি এরা হচ্ছে যেরকম ভাবে বলে থাকে পাকিস্তান কাশ্মীর নিয়ে, এরকম আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু আমাদের একটা বক্তব্য আছে যে হ্যাঁ, হিউম্যান রাইটস মেনটেন করা হোক ওখানে, কারণ অনেকেই এসছেন এখানে, তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে, কিছু রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে আমরা সমর্থন করি। এবার ব্যাপার হচ্ছে যে তাদের ওই ন্যারেটিভটা থাকতে পারে, ন্যারেটিভটা আমাদের যেটা রয়েছে, আমরা যেখানে আঘাতপ্রাপ্ত হচ্ছি, আমরা তার একটা প্রতিকার চাইবো, এটাই হচ্ছে, মানে ভারতের জনসাধারণ তো তাই চাইবে, ভীষণভাবেই চাইছে। এখন ভারতের মানুষ চাইছে যে একটা মুহূর্তর জবাব, যাকে বলে একটা যোগ্য জবাব পাকিস্তানকে দিতে হবে। এই ধরনের কাজ যেন তারা আর করার সাহস না পায়। তারা আর কাজ করার সাহস পাবে কি পাবে না সেটা বলা মুশকিল, কারণ এই সংঘাতটা একবারই শেষ হয়ে যাবে তাও নয়। যদি ভারত কোন রকম সামরিক সংঘাতে যায়, সেটা যে সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল, 2 বছর 3 বছর বাদে আবার কিছু হবে না তাও জানা নেই। কারণ না, কিন্তু এটা তো ঠিক যে সন্ত্রাসবাদী কার্যকলাপ জম্মু কাশ্মীরে আমরা দেখে এসেছি, এটা যে ধীরে ধীরে তার, এটা ঠিক যে প্রতি বছরই নিরাপত্তা বাহিনীর কর্মী অফিসার তারা নিহত হচ্ছেন, সাধারণ নাগরিক বিশেষ করে ভিন রাজ্যের শ্রমিক তারা প্রাণ হারাচ্ছেন জঙ্গি হামলায়। কিন্তু সংখ্যাটা যদি আমরা সংখ্যার হিসেবে দেখি, গত বছর 127 জন মারা গেছেন, তার মধ্যে আবার 69 জনই কিন্তু জঙ্গি, যারা ওই কাউন্টার অপারেশনে মারা পড়েছে। তো সুতরাং কোথাও কি একটা এই কাশ্মীরের শান্ত হয়ে আসা, এটাও তাদের পক্ষে একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল, বিপদ হয়ে দাঁড়াচ্ছিল, সমস্যা নিঃসন্দেহে হয়ে দাঁড়াচ্ছে। এই কারণে যদি কাশ্মীর যেটা ভারতের অংশ হিসেবে ভারতের মধ্যে রয়েছে আপাতত, সেই জম্মু কাশ্মীরের জনসাধারণ তারা কি পাচ্ছে, তাদের জীবনযাত্রা কিরকম, তারা কতখানি স্বাভাবিক পরিস্থিতিতে আছে, এটা যদি পাক অকুপায়েড কাশ্মীরের জনসাধারণের সামনে আসতে থাকে এবং তুলনা করা যেতে থাকে, সুতরাং পাক অকুপায়েড কাশ্মীর যেটা পিওকে আমরা বলি, তার জনসাধারণ তো পাকিস্তানের বিরুদ্ধেই তাদের ক্ষোভ প্রকাশের রাস্তায় নেমে এসেছে। সুতরাং পাকিস্তানের কাছে একটা বিশাল সমস্যা যে তাদের যে অংশটার উপর তারা নিয়ন্ত্রণ রেখেছে, সেই অংশটা জনসাধারণের ক্ষোভ প্রশমিত করা। এবং এই হামলার পর, পেহেলগামের হামলার পর কাশ্মীরে আমরা যেভাবে মানুষকে তার প্রতিবাদে রাস্তায় নামতে দেখেছি, বন্ধ হয়েছে। শ্রীনগরের যে ঐতিহাসিক জামা মসজিদ, সেখানে আপনার নামাজের আগে 2 মিনিট নীরবতা পালন করা হয়েছে, এগুলো কিন্তু আগে হয়নি, একেবারেই নজিরবিহীন। তো সুতরাং এই যে সাধারণ মানুষ তারা ধিক্কার জানাচ্ছে এইভাবে এই হত্যাকে, এর আগে তো অনেক হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু মানুষকে কিন্তু একযোগে এইভাবে আমরা রাস্তায় নামতে দেখিনি। কিন্তু সেখানে একটা মুশকিল হচ্ছে, 1 নম্বর হচ্ছে যে বারবার এইটাকে হিন্দু মুসলিম এই বাইনারিতে নিয়ে যাওয়া। আমাদের মেইন স্ট্রিম মিডিয়া, যাকে অনেকেই যাদের গদি মিডিয়া বলে থাকে, এই জায়গাটাকে বারবার উল্লেখ করা, এবং যে ছেলেটি, যে যুবক, যে ট্যাটুওয়ালা নিজের প্রাণ দিয়েছেন, সেই আদিল হোসেনের কথা সেভাবে আসছে না। অনেক চড়াই উতরাই পেরিয়ে ওই বাইসারান উপত্যকা থেকে তাদেরকে নামিয়ে আনতে হয়েছে।
তাদের যে বীরত্ব, তাদের যে নিজেদের প্রাণকে তুচ্ছ করে এইভাবে আশ্রয় দেওয়া মানুষকে বা তাদেরকে বাঁচানো, সেই জায়গাগুলোকে অনেক বেশি হাইলাইট করা উচিত ছিল, সেটা হচ্ছে না। আর জঙ্গি যারা চিহ্নিত, তাদের বাড়ি একটার পর একটা বিস্ফোরণে গুঁড়িয়ে দেওয়া, যে বাড়িতে তারা আর থাকে না, জঙ্গি কার্যকলাপে জড়িত হবার পর থেকে যারা ঘর ছাড়া, মানে ভারতের কি আরো বেশি কাশ্মীরের মানুষকে সঙ্গে নেওয়া উচিত নয়? কাশ্মীরি স্টুডেন্টদের উপর যদি ভারতের বিভিন্ন প্রান্তে হামলা হয়, বা কাশ্মীরিদের যে আত্মত্যাগ, কাশ্মীরিদের যে শৌর্য, সেটাকে যদি আমরা খাটো করি বা সেটাকে যদি আমরা সমান মর্যাদা না দিই। না, সোজা কথা হচ্ছে খাটো করবই বা কেন? এই যে কথাগুলো উঠছে, যে কথাগুলো আপনি বলছেন, সে কথাগুলোই প্রমাণ করে যে পুরো ভারতের 140 বা তারও বেশি কোটি দেশের মানুষ কিন্তু এভাবে ভাবেন না। যারা পালিয়ে এসছেন তারা তো অকুণ্ঠ ভাবে বলছেন, তাদের প্রশংসা করছেন। আক্রোশটা কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে, আরেকটা দেশের বিরুদ্ধে। হ্যাঁ, কিন্তু কাশ্মীরিরাও টার্গেট হয়ে যাচ্ছেন। তো কাশ্মীরিরাও টার্গেট হয়ে যাচ্ছেন, এবং সাধারণভাবে মুসলিমরা। জেনারেলাইজেশন করাটা আমার মনে হয় একটু মুশকিল হবে। হচ্ছে, কিন্তু আমি এখনো বলবো, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কোনো রাজনৈতিক দলের পক্ষে দাঁড়িয়ে বলছি না, সেটা হচ্ছে যে ভারতবর্ষের একটা বিশাল অংশের মানুষ কিন্তু ঠিক এই বিভাজনের রাজনীতিতে আসেন না। কিন্তু ভারত যদি এখন যে কোনো রকমের সামরিক কিছু করতে যায়, আন্তর্জাতিক স্তরে তার কি প্রতিক্রিয়া হতে পারে? 1 নম্বর চীন। আমরা ওপরে আছি বলে নদীর জল নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে যতটা সহজ, পাকিস্তানের জল যাতে কম যায় বা না যায়, ঠিক সেভাবে চীন ব্রহ্মপুত্রের জল তো আটকে দিতে পারে, তখন তো আমরা বিপদে পড়বো। তো সুতরাং, এবং চীন পাকিস্তানের কতটা বন্ধু বা পাকিস্তানের চীনের কতটা ফিনান্সিয়াল স্টেক রয়েছে সেটাও আমরা জানি। তো সেক্ষেত্রে ভারত কি করবে? ভারতের কি করা উচিত? প্রথম কথা হচ্ছে আন্তর্জাতিক সহায়তা বা আন্তর্জাতিক সাপোর্ট লোকে মুখে যা বলে কাজে তা করে না। কাজে এটা ভেবে নেওয়ার দরকার নেই যত দেশ যে কথা বলেছে, সত্যিকারের কোনো সামরিক সংঘর্ষে তারা ভারতের পাশে থাকবে। আর যদি চীনের কথা বলা হয়, তাহলে চীন পাকিস্তানের জন্য যতটা নয়, চীন তার নিজের স্বার্থে ব্রহ্মপুত্রে সুপার ড্যাম তৈরি করবে, এবং চীন তার মানে নদীর নিচের অংশে যারা থাকে তাদের সঙ্গে যে খুব একটা আলাপ আলোচনা করা এই বিষয়ে, এক্ষেত্রে ব্রহ্মপুত্রের কথা বললে ভারতের সঙ্গে তা নয়, সেটার ব্যবস্থা আমাদের নিজেদের করতে হবে। আমরা কি করতে পারি? এবার এর মধ্যে একটা সমস্যা হচ্ছে এর মধ্যে বাংলাদেশও আছে, সুতরাং এটা একটা সম্পর্কের মধ্যে অবশ্যই একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে। যেটা করবে সেটা সম্পূর্ণ অন্য, কিন্তু পাকিস্তানকে আমরা জল দিচ্ছি না বলে ওরা ব্রহ্মপুত্র আটকাবে তা নয়, ওরা ব্রহ্মপুত্রের জল ডাইভার্ট করার ওদের পরিকল্পনা আছে, নিজস্ব আছে। সুতরাং সেটা নতুন করে খুব বড় সমস্যা বলে আমার মনে হয় না, সেটা একটা সমস্যা তো বটেই। আর আন্তর্জাতিক ক্ষেত্রে লোকে নিজের স্বার্থের ব্যাপারটা দেখে আর কি। এবার পাকিস্তানের মধ্যে দিয়ে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর গেছে, যেটা বালুচিস্তানের সমস্যার সম্মুখীন হয়েছে চীনের সেই পথ, আবার যেটাকে ভারত তার নিজের অংশ বলে মনে করে তার মধ্যে দিয়ে গেছে। সুতরাং সমস্যা নানা রকম আছেই। যেভাবে নরেন্দ্র মোদী বিহারে গিয়ে এই হামলার পরে বলেছেন, পেহেলগামের হামলার পর, যে কাউকে ছাড়া হবে না, এদেরকে প্রত্যেককে খুঁজে বের করা হবে এবং এদেরকে শেষ করা হবে, এবং এদের যারা মদত দিয়েছে তাদেরকেও আমরা বুঝে নেব। সুতরাং কিছু তো একটা করার প্রয়োজন আছে। সেইটা কত দূর পর্যন্ত যেতে পারে বলে আপনি মনে করেন ব্যক্তিগতভাবে? দুটো ব্যাপার। একটা হচ্ছে যে নরেন্দ্র মোদী যখন এই বক্তব্য রাখছিলেন, বিহারের মতো জায়গায় হিন্দি বলতে বলতে ইংরেজিতে চলে গেলেন, সেটা এমন একটা ব্যাপার যেটা বিভিন্ন মানে বিতর্কের সৃষ্টি করেছে যে কেন বললেন, কি হলো, মানে মেসেজটা কি দিতে চাইলেন, কাকে দিতে চাইলেন। হ্যাঁ, এবার একটা কিছু তার ফলে একটা সংঘাত লোকে, আপনি আশা বলুন, প্রত্যাশা বলুন, আশঙ্কা বলুন, আছে। যুদ্ধের নিজস্ব একটা মোমেন্টাম থাকে, সংঘাতের নিজস্ব একটা মোমেন্টাম থাকে। যখন কেউ একটা সামরিক একটা ব্যবস্থা নিতে চায়,
সে সবসময় আটঘাট বেটে ব্যবস্থাটা নিতে চাইবে যাতে সেটা তার নিজের হাত থেকে বেরিয়ে না যায়। কিন্তু কোনো সময় যে নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে যাবে না সেটা বলা যায় না। আমার নিজের এরকম মনে হয় না যে এটা একটা সার্জিক্যাল স্ট্রাইকের গল্প। এটা আমার নিজের মানে এটা কখনোই প্রেডিক্ট করা সম্ভবপর নয়, কিন্তু একটা লং রান অ্যাফেয়ারের দিকে যাবে। লং রান অ্যাফেয়ার মানে যে অনবরত যুদ্ধ চলতে থাকবে তা নয়, কিন্তু থেকে 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 কিছু একটা সংঘাতের পরিবেশ গড়ে উঠবে, এবং ঠিক কি হতে পারে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু আমার সেরকমই মনে হয় যে এটা একটা সার্জিক্যাল স্ট্রাইক হয়ে গেল, থেমে গেল, ব্যাপারটা সেখানে দাঁড়াবে না। এরা যে বারবার দাবি করছে যে একটা নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত হলে আমরা রাজি, এটাও ভারতের পক্ষে মেনে নেওয়া সম্ভব বলে মনে হয় না, তাই তো? নিরপেক্ষ দেশ বলতে তো তারা রাশিয়া আর চীনকে বলেছে, আমেরিকা হতে পারে। প্রশ্নটা হচ্ছে যে আমরা চিরকাল দেখেছি, আমরা এমনকি তাদের 2008-এর হামলার পর ভাবুন না, আমরা যে কতগুলো ডসিয়ার পাকিস্তানকে দিয়েছি, পাকিস্তানকে বলেছি এখানে আসতে, এসেছে তারা, এবং এসে তারা তাদের যে ডসিয়ার দিয়েছি আমরা, তারা কি বলেছে? তারা বলেছে লিটারেচার এ নিয়ে, মানে সবই বানানো গল্প আর কি, বাস্তব কিছু নেই। তো তাদের আবার নতুন করে কি ডসিয়ার দেব, তাদেরই বা আনতে দেবো কি করে? আর নিরপেক্ষ তদন্ত পাই হবে কি করে? নিরপেক্ষ দেশ বলে সত্যি কথা বলতে কি কিছু হয় না। আমরা চিরকালই এটা বলে এসেছি, ভারতবর্ষের এটা একটা নীতি যে আমাদের মধ্যে যদি কোনো ডিসপিউট থাকে, বিবাদ বাইল্যাটারালি, দ্বিপাক্ষিক ভাবে আমরা করবো। সিমলা চুক্তিটাও তাই, সে কথাই বলে। কিন্তু পাকিস্তান তো চিরকালই ইন্টারন্যাশনালাইজ করছে। কিন্তু সিমলা চুক্তি যদি রদ করে পাকিস্তান, ভারতের সেদিক থেকে সমস্যা কি হতে পারে? ভারতের কোনো সমস্যা নেই। সিমলা চুক্তি যদি রদ করা হয় তাহলে লাইন অফ কন্ট্রোল যেটাকে বলে, সেটা একটা মেয়ারলি যুদ্ধ চলাকালীন সিজফায়ার লাইন যেমন হয়, যে এই মুহূর্তে অস্ত্র বা গোলাগুলি চলবে না, এটা একটা লাইন। কিন্তু এই লাইনটা কোনো রকম সীমান্তও নয়, কোনো ভাবে এটাকে তার কোনো, সত্যি কথা বলতে কি, আইনগত খুব একটা বাধ্যবাধকতা নেই। সুতরাং তার অর্থটা হচ্ছে যে সেই নিয়ন্ত্রণ রেখাকে এখন বদল করা সম্ভব। এবং সিমলা চুক্তি যদি পাকিস্তান না মানে তাহলে পরে ভারতবর্ষের কিছু এসে যায় না, সত্যি কথা বলতে কি। এবং সেটা একটা দিক যেটা কিন্তু একটা সামরিক সংঘর্ষ হওয়ার সম্ভাবনা চিরকালীন ভাবে খুলে থাকে। মানে সব সময়, যে কোনো সময় একটা সম্ভাবনা যে একটা যুদ্ধ একটু মানে যে কেউ সেটা বদলে দেওয়ার চেষ্টা করতে পারে, পাকিস্তানও পারে, ভারতও পারে, যেহেতু চুক্তিটারই কোনো অস্তিত্ব আর থাকছে না। আমাদের সঙ্গে কোনো চুক্তিই বাস্তবে থাকবে না খুব একটা। এবং তার ফলটা, এবং যে কারণে, মানে সাধারণভাবে আমার মনে হচ্ছে যেটা নাও হতে পারে, যে এমন একটা পরিস্থিতির এখন সৃষ্টি হয়েছে যেটা থেকে 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 সংঘর্ষ বা সংঘর্ষের একটা জিগির বাতাবরণ এটা তৈরি করতে থাকবে যতক্ষণ না, সত্যি কথা বলতে কি, দীর্ঘস্থায়ী একটা সংঘাতের জায়গা তৈরি হয়ে গেছে। এবং এটা শুধুমাত্র ভারত আজকের দিন কি সামরিক ব্যবস্থা নয় তার উপর নির্ভর করবে না, কারণ এর ফলাফলগুলো সুদূর প্রসারী হতে থাকবে। সেটা বালুচিস্তানের ক্ষেত্রেই হোক, বা পাখতুনিস্তান বা খাইবার পাখতুনখাওয়ার ক্ষেত্রে হোক, সিন্ধের ক্ষেত্রে হোক, কারণ এক একটা পরিবর্তন, আফগানিস্তানের ক্ষেত্রে হোক, এর কাছে এক একটা ধরনের রাজনৈতিক পরিবর্তন মানে কি বলবো, ট্রিগার করবে অন্য ধরনের পরিবর্তনের জন্য।